আজকে আলোচনা করব পিএইচপির ভেরিয়েবল টাইপ নিয়ে, অর্থাৎ পিএইচপি কি কি ধরনের ভেরিয়েবল আছে সেগুলো নিয়ে। The main way to store information in the middle of a PHP program is by using a variable, অর্থাৎ ইনফরমেশন ডাটা নেওয়ার জন্য আমাদের পিএইচপিতে ভেরিয়েবল দরকার হয়, যেটা আমাদের কিন্তু এইচটিএমএল এই ধরনের কোনো ভেরিয়েবল নিয়ে কোনো কাজ করার সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এইসব জায়গাগুলো কিন্তু আমরা ভেরিয়েবল নিয়ে ডাটা নিয়ে কাজ করতে পারি। Here are the most important things to know about variables in PHP. All variables in PHP are denoted with a leading dollar sign, অর্থাৎ আমরা যে কোনো পিএইচপিতে ভেরিয়েবল ডিফাইন করতে গেলে তার আগে ডলার সাইন দিতে হবে ভেরিয়েবল নামের পূর্বে। দি ভ্যালু অফ এ ভেরিয়েবল ইজ দ্য ভ্যালু অফ ইটস মোস্ট রিসেন্ট অ্যাসাইনমেন্ট, অর্থাৎ নর্মালি যে আমরা যেমন জানি যে একটা ভেরিয়েবলে লাস্টে যে ভ্যালুটা রাখা হয় ঠিক সেই ভ্যালুটাই থাকে। Variables are assigned with equal operator, with the value on the left hand side and the expression to be evaluated on the right, অর্থাৎ আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা ইকুয়াল অপারেটর দিয়ে তার ডাইনে বসাই। ভেরিয়েবলস ক্যান বাট ডু নট নিড টু বি ডিক্লেয়ার্ড বিফোর অ্যাসাইনমেন্ট, এক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা আগে আমাদের ডিক্লেয়ার করার কোনো দরকার হয় না। নর্মালি আমরা সি প্রোগ্রামিংয়ে যেমন আগে ডিক্লেয়ার করে নিই তারপরে অ্যাসাইন করি, তেমন দরকার হয় না, একবারে ডাইরেক্ট আমরা একবারে ডিক্লেয়ার অ্যাসাইন একসাথে করতে পারি। ভেরিয়েবল ইন পিএইচপি ডু নট হ্যাভ intrinsic types. A variable does not know in advance whether it will be used to store a number or a string or of characters, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা টাইপ ডিফাইন করার দরকার হয় না, আমরা যে টাইপের ভ্যালু রাখবো ঠিক সেই টাইপে অটোমেটিক ওইভাবে অ্যাসাইন হয়ে যাবে। ভেরিয়েবলস uses before they are assigned have default values. PHP does a good job of automatically converting types from one to another when necessary, অর্থাৎ পিএইচপিতে একটা ভেরিয়েবলের একটা সুবিধা হচ্ছে এতে যে টাইপের ভ্যালু আমরা রাখবো সেই টাইপের ওই ভেরিয়েবলটাও সেই টাইপে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। পিএইচপি ভেরিয়েবলস আর পার্ল, লাইক পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন, এটা যদি না জেনে থাকো এটা আছে পার্লেও কিন্তু এই ধরনের পিএইচপিতে যেমন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি পার্লেও ঠিক একই টাইপের। ভেরিয়েবলের কত ধরনের? 8 ধরনের ডাটা টাইপস। পিএইচপি হ্যাজ টোটাল অফ 8 ডাটা টাইপস, অর্থাৎ পিএইচপিতে 8টা ডাটা টাইপ আছে। সেগুলো কি কি সেগুলোর সম্পর্কে আলোচনা করছি। ইন্টিজার টাইপ আর হোল নাম্বারস উইদাউট এ ডেসিমেল পয়েন্ট, লাইক 4195, অর্থাৎ ডেসিমেল পয়েন্ট 10 পয়েন্ট এগুলো থাকবে না। ডাবলের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা ডেসিমেল পয়েন্ট থাকতে পারবো। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার লাইক 3.1415 এরকম যদি আমরা কোনো ভ্যালু নিয়ে কাজ করতে চাই অথবা 49.1 এরকম কোনো ভ্যালু রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা ডাবল টাইপের। বলিয়ান আছে 2 ধরনের, হয় তার ভ্যালু ট্রু হবে না হলে ফলস হবে, এই দুটো যে কোনো একটা ভ্যালু রাখে। অর্থাৎ বলিয়ান হ্যাভ অনলি 2 পসিবল ভ্যালুস, either true or false. Null is a special type that only has one value, অর্থাৎ নাল বলতে আসছে তার কোনো ভ্যালু নাই। নাল কোনো কিছু যদি আমরা কোনো একটা ভেরিয়েবলে জাস্ট নাল অ্যাসাইন না করি সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। অনেক সময় কোনো ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করছি কিন্তু সেটা হচ্ছে কোনো কিছু নাল অ্যাসাইন করিনি, তাহলে ডিফল্ট ওইখানে যে 0 থাকবে ওর ভ্যালু সেটা না, অন্য কোনো ভ্যালুও এবিসি বা অন্য কোনো একটা যে কোনো ডিফল্ট ভ্যালু থাকতে পারে। সেজন্য কোনো একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে গেলে আমাদের সেটার ভ্যালু নাল করে ব্যবহার করা উচিত। স্ট্রিংস কি? স্ট্রিংস আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, অর্থাৎ ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভেতর আমরা যদি লিখি সেটাকে একটা, যেমন এখানে পিএইচপি সাপোর্ট স্ট্রিং অপারেটরস, এটা সিঙ্গেল কোটেশনের ভিতর লেখা হয় পুরো লাইনটা, এটাকে পুরোটাকে একসঙ্গে বলবো হচ্ছে স্ট্রিং, অর্থাৎ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। অ্যারেস আর নেমড অ্যান্ড ইন্ডেক্সড কালেকশন অফ আদার ভ্যালুস,
এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো অ্যারেটা যে কোনো একটা নাম তার একটা ইন্ডেক্স থাকবে এবং এই প্রত্যেকটা অ্যারের ভেরিয়েবলে এক একটা ভ্যালু থাকতে পারে। অবজেক্টস আর ইনস্ট্যান্সেস অফ এ প্রোগ্রামার ডিফাইন্ড ক্লাসেস, অর্থাৎ একটা ক্লাসের যে কোনো একটা ইনস্ট্যান্সই একটা অবজেক্ট, হুইচ ক্যান প্যাকেজ আপ বোথ other kinds of values and functions that are specified into the class। অর্থাৎ এইখানে এই অবজেক্টের ভেতর কি থাকে, অবজেক্ট তো আসছে তোমরা যদি সি প্লাস প্লাস করে থাকো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এক্ষেত্রে একটা অবজেক্ট আমরা তৈরি করি আসছে ক্লাস থেকে আসে। ক্লাসের ভিতর কি কি থাকে, ক্লাসের ভিতর থাকে মেম্বার, ফাংশন থাকে এবং ভেরিয়েবল থাকে। তাই বলা হয়েছে যে এখানে হুইচ ক্যান প্যাকেজ, অর্থাৎ যার ভিতর প্যাকেজ আপ বোথ আদার কাইন্ডস অফ ভ্যালুস, অর্থাৎ তার ভিতর ভ্যালু থাকবে এবং ফাংশন দ্যাট আর স্পেসিফাইড টু দ্য ক্লাস, যেগুলো আমরা ক্লাসের ভিতর রাখা হয়েছে সেইগুলো অবজেক্টে চলে আসবে। রিসোর্সেস আর স্পেশাল ভেরিয়েবলস দ্যাট হোল্ডস রেফারেন্সেস টু রিসোর্সেস এক্সটার্নাল টু পিএইচপি সাচ অ্যাজ ডাটাবেস কানেকশন। এই ডাটাবেস কানেকশনের জন্য আমরা এই ধরনের ভেরিয়েবল ব্যবহার করি, যেগুলো হচ্ছে আমরা পিএইচপির মাধ্যমে অন্য কোনো পিএইচপি বাইরের কোনো একটা ডাটাবেসের সাথে কানেকশনের জন্য আমরা এগুলো মানে এইটা এই রিসোর্স টাইপের ভেরিয়েবল টাইপ ব্যবহার করব। তাহলে আমরা পরবর্তীতে দেখি এখানে বলা হয়েছে 5 সিম্পল টাইপস, যেগুলো এর ভিতর 5টা আছে সিম্পল টাইপের ভেরিয়েবলস। অ্যান্ড নেক্সট টু অ্যারে আর অবজেক্টকে বলা হয়েছে কম্পাউন্ড টাইপের। কম্পাউন্ড টাইপের বলা হয়েছে কেন, এর ভিতর অনেকগুলো ভেরিয়েবল থাকবে, অ্যারে যতগুলো আমরা ডিফাইন করতে পারবো অ্যারের ভিতর দিয়ে ততগুলো। আবার অবজেক্টের ভিতর ফাংশন এবং ভেরিয়েবল মিলায় আসছে একটা অবজেক্ট টাইপের। হ্যাঁ, এর জন্য এটাকে বলা হয়েছে কম্পাউন্ড টাইপ। The compound types can package up other arbitrary values of arbitrary types, whereas the simple types cannot। অর্থাৎ এই কম্পাউন্ড যেটা বললাম যে এর ভিতরে আরো অনেক টাইপের ভেরিয়েবলগুলো নিয়ে সমষ্টি একটা প্যাকেজ আকারে থাকতে পারে, কিন্তু অন্যান্য যে সিম্পল টাইপের যে বাকি যে 5টা, অর্থাৎ এই অ্যারে আর অবজেক্ট ছাড়া বাকি যে পাঁচ ধরনের ভেরিয়েবল টাইপ আছে, এই যে অ্যারে আর অবজেক্ট, এই দুটো ছাড়া বাকি উপরে যে 5টা ইন্টিজার, ডাবল, বুলিয়ান, নাল, স্ট্রিং, এই 5টাকে সিম্পল টাইপে বলা হয়। এগুলোর ভিতর একটা ভেরিয়েবলের ভিতর অন্য যারও ভেরিয়েবল থাকবে এরকম না। এবার দেখি ইন্টিজার টাইপের ভেরিয়েবল কিভাবে আমরা ডিফাইন করবো এবং কিভাবে আমরা ভ্যালুকে অ্যাসাইন করব। দেয়ার হোল নাম্বার, অর্থাৎ এগুলোকে নাম্বারটা থাকবে উইদাউট এ ডেসিমেল পয়েন্ট, কোনো ডেসিমেল দশমিক পয়েন্ট এই ধরনের কিন্তু থাকবে না। লাইক 4 আর 9 5, এটা একটা হোল নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার। They are the simplest type. They corresponds to simple whole number, both positive and negative. Integers can be assigned to variables or they can be used in expression। অর্থাৎ আমরা এই যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, এটাকে কিন্তু আমরা ইন্টিজার বা কোনো টাইপ ডিফাইন করার দরকার হবে না। এই জাস্ট ভ্যালু যে টাইপের রাখবো সেই টাইপের সেই টাইপে কনভার্ট হয়ে যাবে এই ভেরিয়েবলটা। ইন্টিজার ক্যান বি ইন ডেসিমেল, বেস 10, এটা অক্টালও হতে পারে এবং হেক্সাডেসিমেলও হতে পারে। Decimal format is the default format. Decimal for octal integer are specified with a leading 0 and hexadecimal have a leading 0x। অর্থাৎ আমরা যদি কোনো ডেসিমেল ভ্যালু রাখতে চাই তাহলে হচ্ছে তার আগে ভেরিয়েবলের অক্টাল ভ্যালু রাখতে চাই, সেটা আসছে তার আগে লিডিং, অর্থাৎ সেই ভেরিয়েবলের ভ্যালুটা আসছে শুরু হবে 0 দিয়ে। আবার যদি হেক্সাডেসিমাল ভ্যালু রাখতে চাই তাহলে 0x, তারপরে আমরা অন্য ভেরিয়েবলের ভ্যালুটা রাখবো। ডাবল টাইপের যেটা বললাম সেটা হচ্ছে দশমিক পয়েন্ট আসবে, অর্থাৎ ভেরিয়েবলের নাম সব একই, $সাইন দিয়ে শুরু এবং তারপর ভেরিয়েবলের নাম ইকুয়াল অপারেটর, তারপর হচ্ছে আমরা ভেরিয়েবল অর্থাৎ দশমিক দিয়ে লেখা, এই জন্য এটাকে বলা হয় ডাবল। বুলিয়ানের ক্ষেত্রে আমরা ট্রু অথবা ফলস, অর্থাৎ ইফ ট্রু দেন প্রিন্ট করবে এই লাইনটা, আর যদি এটা যদি ট্রু না হয় ফলস হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করবে। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে বুলিয়ান টাইপের হবে। যেমন এখানে কি এক্সাম্পল, এখানে টাইপস বুলিয়ান, অর্থাৎ
আমরা একটা ভ্যালু দেখি, এখানে ট্রু নাম একটা ভেরিয়েবল, তার ভ্যালু রাখা হয়েছে দুটো যোগফল, ট্রু str স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল। ট্রু অ্যারে, অর্থাৎ এটা অ্যারে টাইপের ভেরিয়েবল, যার আছে পজিশন আছে 49 সংখ্যক অ্যারে এলিমেন্ট, এর ভিতরে হচ্ছে অ্যারে এলিমেন্টগুলো রাখলাম। ফলস অ্যারে জাস্ট একটা ফাংশন, সেই ফাংশনটা বলতেছে এখানে যে মানটা হবে এই ফাংশনের অ্যারে ফাংশন, সেই ফাংশনের মানটা আমাদের এই ভেরিয়েবল অ্যাসাইন হবে। তারপর একটা স্যার ভেরিয়েবল ফলস, হ্যাঁ বলো। স্যার পিএসপি তে কি যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সিতে যেরকম আমরা আগে ভেরিয়েবলের নামের আগে আমরা টাইপটা লিখে দিতাম, এক্ষেত্রে এটা লেখা লাগবে না? না না, লেখা লাগবে না। মানে এটা আমরা যে 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 টাইপের ভ্যালু ভ্যালু আমি, ভ্যালু হ্যাঁ রাখবো, হ্যাঁ, ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে ওই টাইপ কনভার্ট হয়ে যাবে অটো। মানে স্যার পাইথনে যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওরকম না, স্যার? ওইরকম। জি মানে স্যার, এখন ঠিক হচ্ছে আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে, আরো ইজি হচ্ছে, মানুষের হ্যাঁ স্যার। মানুষের ভাষার কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ মানুষের যেভাবে বুঝতে পারে ঠিক তার কাছাকাছি যাচ্ছে। হ্যাঁ, আর শুধু শুধু আমরা টাইপ ডিফাইন করবো, এটা যদি আমি কম্পাইলারকে বোঝাতে পারি যে আমি যে টাইপের ভ্যালু রাখবো সেই টাইপে অটো কনভার্ট করে নাও, তাহলে কিন্তু আমার হ্যাঁ স্যার। লাইন কমে আসতেছে, আমার প্রসেসিং স্পিড কমে যাবে, মানে স্পিড বাড়বে। হ্যাঁ, সেক্ষেত্রে জি আমার স্যার। প্রোগ্রামিংটা করতে অনেক সহজ হবে। সেই জন্য এখন মানুষ কম্পাইলারটাকে এইভাবে করে ফেলতেছে যে মানুষের ভাষার কাছাকাছি সে বোঝার আহ, ক্ষমতা তৈরি করে ফেলতেছে। হ্যাঁ, এই জন্য তো হ্যাঁ এগুলোকে স্যার। বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রাম করার জন্য যাতে সময় নষ্ট না হয়, আমার যে লজিক আছে লজিকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি যাতে কম সময়ে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারি, এইটাই এখন সবসময় চেষ্টা করা হয়। জি স্যার, বুঝতে তারপরে পারছি। এখানে হচ্ছে ফলস নাল, এটাকে নাল অ্যাসাইন করলে এর ভ্যালুটা নাল হয়ে যাবে, অর্থাৎ জিরো। তারপর হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, এই দুটোর বিয়োগফল করার পর যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে থাকবে। তার ফলস str, এটা ডাবল কোটেশন দিয়ে কিছু লেখা মানে ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক। নাল, নাল একটা ভেরিয়েবল নেম, জাস্ট নাল যদি ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার লিখি সেটার ভ্যালু নাল হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে তার ভ্যালু। স্ট্রিং টাইপের কিভাবে হবে, স্ট্রিং টাইপের হবে হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল লিখলাম, লেখার পর ডাবল কোটেশনের ভিতর আমরা টোটালটা লিখে দেবো, যে টোটাল লিখবো, যে টেক্সটগুলো লিখবো এগুলো একটা স্ট্রিং টাইপের হয়ে যাবে। তারপর এখানে স্ট্রিং যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি সেক্ষেত্রে হচ্ছে কোনো জিরো ক্যারেক্টার, অর্থাৎ তার কোনো ভ্যালু নাই, ক্যারেক্টার জিরো, অর্থাৎ কিছুই নাই এর ভিতর। যদি ব্ল্যাঙ্ক রাখি দেখা যাচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডের ভ্যালু ভেরিয়েবল ভ্যালু দিব হচ্ছে স্ট্রিং টাইপের, কোনো পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা জাস্ট এইভাবে ডাবল কোটেশন দিয়ে অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ তাতে কোনো পাসওয়ার্ড না দিলেও লগ ইন করা যাবে, এরকম অবস্থা। তারপর একটা এক্সাম্পল দেখো, ভেরিয়েবলে রাখা হয়েছে একটা স্ট্রিং টাইপের নেম, তারপর লিটারালি এতেও আমরা একটা ভ্যালু রাখছি যেটা হচ্ছে মাই, এটা খেয়াল রাখো যে এটা সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনের ভিতর মাই, এখানে এটা কিন্তু একটা ভেরিয়েবল, ভেরিয়েবল অর্থাৎ এই নেমটা এইটা আসবে। এটা আসার কথা, কিন্তু যখনই আমরা সিঙ্গেল কোটেশনের ভিতর লিখবো তখন কিন্তু এটাকে একটা ভেরিয়েবল হিসেবে নিবে না, তখন এটা একটা কিন্তু স্ট্রিং এর একটা এলিমেন্ট হিসেবে নিবে, অর্থাৎ এই টোটাল স্ট্রিং এর একটা এলিমেন্ট হিসেবে নিবে। কিন্তু যখন আমরা ডাবল কোটেশনের ভিতর লিখবো তখন আমাদের এইটাকে কিন্তু একটা কি হিসাবে নিবে, এটা একটা ভেরিয়েবল হিসেবে নিবে। কিন্তু যখন আমরা সিঙ্গেল কোটেশন, এর আউটপুট কিন্তু আসতেছে এইটা, অর্থাৎ এই যে এইটা হুবহু ভেরিয়েবলটা ডলার সাইন দিয়ে ভেরিয়েবলটা কিন্তু প্রিন্ট হচ্ছে, কিন্তু প্রিন্ট হওয়ার কথা ছিল আমরা চাচ্ছিলাম যে এই নেমটা প্রিন্ট হবে, যেহেতু নেম কার ভ্যালু, এই ভেরিয়েবলের ভ্যালু। তাহলে আমরা আবার প্রিন্ট করলাম, প্রিন্ট করলাম কাকে, প্রিন্ট করলাম এই ভেরিয়েবলটাকে। এখানে যে প্রিন্টের মাধ্যমে সুবিধা হচ্ছে এই যে আমরা ভেরিয়েবলটাকে আমরা কল করে জাস্ট ফাংশনের ভিতর দিয়ে দিলাম এই ভেরিয়েবলটা আর্গুমেন্ট হিসাবে, তাহলে কিন্তু এর এই লাইনটাই প্রিন্ট করে দিবে। কিন্তু এর সিঙ্গেল কোটেশনের ভিতর থাকার কারণে এটাকে পুরাটাকেই একটা স্ট্রিং হিসাবে নিচ্ছে। আবার এখানে যখন আসতেছে তখন হচ্ছে ডাবল কোটেশনের ভিতর যখনই আসতেছে এটাকে কিন্তু তখন স্ট্রিং হিসেবে নেবে না, ওইটাকে একটা ভেরিয়েবল হিসেবে নেবে, এবং ওর জন্য ভ্যালু নেম, ওই নেমটা বসায় দেওয়ার পর মাই নেম উইল প্রিন্ট এই লেখাটা চলে আসবে, অর্থাৎ এই যে এই নেমটা চলে আসবে ভেরিয়েবলের মানটা। তারপরে আমরা যদি কিছু কিছু জায়গায় যেমন স্পেশাল কিছু ক্যারেক্টার যদি প্রিন্ট করতে চাই তখন আমাদের কি হবে, অর্থাৎ স্ল্যাশ এন,
এটা ইজ রিপ্লেসড বাই দ্য নিউ লাইন ক্যারেক্টার। তারপর স্ল্যাশ আর ইজ রিপ্লেসড বাই দ্য ক্যারেজ রিটার্ন ক্যারেক্টার। স্ল্যাশ টি ইজ রিপ্লেস ট্যাব ক্যারেক্টার। যদি আমরা একটা ট্যাব দিতে চাই, যদি একটা নিউ লাইন দিতে চাই, তাহলে স্ল্যাশ এন লিখলেই নিউ লাইন হয়ে যাবে। তারপর স্ল্যাশ টি দিলে একটা ট্যাব তৈরি, অর্থাৎ একটা গ্যাপ তৈরি হবে। তারপরে আমরা যদি ডলার সাইন প্রিন্ট করতে চাই, আমরা তো জানি যে ডলার সাইন দিলেই সেখানে তার পরে যদি কোনো টেক্সট থাকে সেটাকে একটা ভেরিয়েবল হিসেবে নেবে। কিন্তু যেহেতু যদি আমরা কোথাও যদি ডলার সাইন প্রিন্ট করতে হয়, শুধু ডলার সাইন, সেটা ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করবে না, তখন আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর ডলার সাইন দিতে হবে, তাহলে সেই ডলার সাইনটা প্রিন্ট হবে। আমি যদি একটা কোটেশন প্রিন্ট করতে চাই, ডাবল কোটেশন, তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে কোটেশন দিলে তারপর সেটা প্রিন্ট হবে। নাহলে কিন্তু শুধু কোটেশন দিলে, এই লেখার ভিতর যদি আমি এইখানে একটা কোটেশন রাখতে চাই, এই উইল মাই ভেরিয়েবল উইল, এইখানে একটা কোটেশন থাকবে, তখন কিন্তু এখানে কোটেশন দিলেই এই পরের পার্টটু কিন্তু বাইরে চলে আসতেছে। তাহলে ওটাকে আমাদের লিখতে গেলে কি হবে, এটা স্ল্যাশ দিয়ে তারপরে আমার ই করতে হবে, অর্থাৎ কোটেশন দিতে হবে। কোটেশন দিতে হবে, যে স্ল্যাশ দিয়ে তারপর কোটেশন। আবার যদি আমরা একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাই, তাহলে দুটো ব্যাকস্ল্যাশ দিলে একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। ভেরিয়েবল নেমিং সিস্টেম, অর্থাৎ ভেরিয়েবলের নাম আমরা কিভাবে দিব। নাম দিতে গেলে আমাদের কি, এর আগে যেভাবে আমরা জাভা স্ক্রিপ্টে দেখছি সেই প্রায় সেম। ভেরিয়েবল নেম মাস্ট বিগিন উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। কোন নাম্বার দিয়ে কিন্তু শুরু করা যাবে না। অর্থাৎ আমরা যদি দেই এ এ নাম্বার বলতেছে অন দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিলাম, এটা কিন্তু এই ধরনের হবে না। এ ভেরিয়েবল নেম ক্যান কনসিস্ট অফ নাম্বার, লেটার, আন্ডারস্কোর, বাট you cannot use character like plus, minus, তারপর হচ্ছে পার্সেন্ট সাইন, হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, লাস্ট ব্র্যাকেট, তারপরে অ্যান্ড সিম্বল, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। দ্যার ইজ নো সাইজ লিমিট ফর ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল নামের ক্ষেত্রে আমরা যত খুশি ব্যবহার করতে পারি, যে আমরা এরকম যে 20টা ক্যারেক্টার বা 30টা ক্যারেক্টার বেশি ব্যবহার করা যাবে না, এরকম কোনো লিমিটেশন নাই। পিএইচপি ভেরিয়েবলের স্কোপ, স্কোপ হচ্ছে কয় ধরনের স্কোপের ভিত্তি করে, অর্থাৎ স্কোপ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেঞ্জ অফ অ্যাভেলেবিলিটি এ ভেরিয়েবল has to the program in which it is declared. PHP variable can be one of 4 scope types. কয় ধরনের হতে পারে, লোকাল, ফাংশন, প্যারামিটারস, গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলটা আমরা জাস্ট ওই ফাংশনের ভিতরেই আমরা কাজ করতে পারবো, ওটা ওই ফাংশনের বাইরে আর ওই ফাংশনটা ওই ভেরিয়েবল নিয়ে কাজ করা যাবে না। যেমন এখানে একটা a variable declared in a function is considered local, that is it can be referenced solely in that function. তারপর হচ্ছে any assignment outside of that function will be considered to be an entirely different variable from the on contained in the function. অর্থাৎ এখানে আমরা এই এক্সাম্পলটা দেখি যে এটা একটা পিএইচপি কোড। এখানে কিন্তু শুধু এইভাবে দিলে পিএইচপি সাপোর্ট নাও করতে পারে সব ধরনের ব্রাউজার, এখানে এরপরে পিএইচপি লেখাই ভালো হট সিম্বলের পর। তাহলে এখানে দুটো, অর্থাৎ একটা আউটপুট আসছে এইখান থেকে এক্স ইনসাইড ফাংশন ইজ 0, অর্থাৎ এক্স এর মানটা এক্স ভেরিয়েবল তার মানটা 0 রাখা হয়েছে, অর্থাৎ এই প্রিন্টের জন্য এইখানে মান প্রিন্ট হচ্ছে 0। এবং এই এটা আরেকটা ফাংশন, যার নাম আছে অ্যাসাইন, আর হচ্ছে এইটা হচ্ছে একটা ফাংশন যার নাম হচ্ছে অ্যাসাইন এক্স। তার এই ফাংশনের কাজ হচ্ছে এই পর্যন্ত। এখন হচ্ছে আমরা অ্যাসাইন এক্স যখন কল করছি তখন কি হচ্ছে, তখন তার কাজ হবে প্রিন্ট আউটসাইড অফ ফাংশন ইজ এক্স, অর্থাৎ তখন এই এক্সটা প্রিন্ট হবে। এটা এটা কিছুই না, এটা জাস্ট একটা এটাকে যখন আমরা কল করব তখন এই এই যে অ্যাসাইন এক্স যে ফাংশনটা, তার যে কাজটা সেটা এখানে আমরা পাবো। জাস্ট এইখান থেকে এইটা শুরু হলো, এখান থেকে শেষ হলো, শেষ হওয়ার পর আমরা এইটাকে আবার কল করলাম, এখানে কল করার পরে আবার নতুন করে যখন প্রিন্ট করব
তখন কিন্তু এই ফাংশন থেকে বাইরে চলে আসলো। বাইরে যখন চলে আসলো তখন কিন্তু ও একে চিনবে। ও এই ফাংশনের ভিতরে এক্স এর মান কত ছিল কি দেখি, এটা এসব কিন্তু এটা চিনবে না। অর্থাৎ এটা হচ্ছে লোকাল ফাংশন। এই ফাংশনটাকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তারপরে হচ্ছে অর্থাৎ পিএইচ ফাংশন প্যারামিটারস। প্যারামিটারস বলতে ফাংশনের অর্থাৎ একটা ফাংশনের ভেতরে এই যে প্যারামিটার হিসেবে যেগুলো দেওয়া হয় এটা। অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল আর এখানে ফাংশন কল করা হয়েছে, ফাংশনটা প্যারামিটার হিসেবে ভ্যালু দেওয়া হয়েছে 10। অর্থাৎ যখন এই ফাংশনটা কল করা হচ্ছে তখন এ চলে আসবে এইখানে আসার পর এই ভ্যালুতে মান হয়ে যাবে 10। তখন 10 হলে কি হবে, এই ভ্যালুর মান হবে, এই ভ্যালুর মান 10 গুণ 10 অর্থাৎ 100। এই ভ্যালুতে মান হবে 100, রিটার্ন করবে ভ্যালু, অর্থাৎ এই 100 মানটা রিটার্ন করবে কার কাছে, অর্থাৎ এই রিটার্ন ভ্যালু, অর্থাৎ এর কাছে, এই ভেরিয়েবলের কাছে 100 চলে আসবে। পরবর্তী যখন আমরা প্রিন্ট করবো রিটার্ন ভ্যালু তখন আমাদের 100 প্রিন্ট হবে। এখানে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ফাংশন না, সব জায়গায় প্রোগ্রামের সব ফাংশনই ওকে ব্যবহার করতে পারবে এবং চিনতে পারবে। যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে সাম ভেরিয়েবল, এর মান দেওয়া আছে 15। ফাংশন, একটা ফাংশন ডিফাইন করা হলো যার গ্লোবাল নামের আগে কিন্তু গ্লোবাল লিখে দিতে হবে। এটা একটা ফাংশন ভেরিয়েবল নেম, অর্থাৎ গ্লোবাল যখন লেখা হলো তখন এইটা কিন্তু এই ফাংশনের বাইরে যাওয়ার পরও এই ভ্যালুটা সে ধরে রাখবে। তারপরে আমরা এখানে ভেরিয়েবলকে এক ইনক্রিমেন্ট করলাম, ইনক্রিমেন্ট করার পর প্রিন্ট করলাম সাম ইজ সাম ভেরিয়েবল, 15 জায়গায় হয়ে গেল কত, 16 হয়ে গেল। অর্থাৎ এটাকে সাম ভেরিয়েবল, এর মান ছিল 15, তাকে আমরা এখানে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে একে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এর মান হয়ে গেল, ইনক্রিমেন্ট করলে এক ইনক্রিমেন্ট হয়ে গেল, 16 হয়ে গেল। স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিকের নামে যেমন গ্লোবালের আগে আমরা গ্লোবাল লিখে দেওয়া হয়েছিল যেটাকে ফাংশনের বাইরেও চিনতে পারবে। আর আর এইটা এটা স্ট্যাটিকের আগেও কিন্তু আমরা স্ট্যাটিক কথাটা লিখে দেবো, অর্থাৎ এর মানটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা এই ফাংশনটাকে যতবার ব্যবহার করি না কেন এটা কাউন্টের মানটা 0 ধরে রাখবে। তখন যখন আমরা এটাকে এই ফাংশনটাকে যখন কল করা হচ্ছে, এই যে একবার কল করা হলো, দ্বিতীয়বার কল করা হলো, তৃতীয়বার কল করা হলো, অর্থাৎ প্রথমে কিন্তু যখন কল করা হলো তখন এই ফাংশনটাকে কল করলে এর মান, কাউন্টের মান 0, কাউন্টের মান 1 ইনক্রিমেন্ট করলাম, প্রিন্ট হওয়ার পর 1 প্রিন্ট হলো। এরপর আবার আমরা পরবর্তী আবার কিপ ট্র্যাক এটাকে আবার কল করলাম, কল করলে এবার কাউন্টের মান কত ছিল, কাউন্টের মান ছিল হচ্ছে 1 ছিল, 1-এর পর কিন্তু তারপরে কি হচ্ছে, স্ট্যাটিক মানটা কাউন্টের মান 1-এর পর কাউন্টের মান হয়ে গেল এবার 2, এরপর আবার যখন কল করলাম কাউন্টের মান 3। অর্থাৎ এই যে স্ট্যাটিক, the final type of variable scoping that I discuss is known as static, in contrast to the variable declared as function parameters which are destroyed on the functions। আচ্ছা, তোমার কার মোবাইলে মনে সমস্যা আছে, একটু ইয়ে করে রাখো, মানে সাউন্ডটা মিউট করে রাখো। which are destroyed on the function exit, অর্থাৎ ফাংশন থেকে এক্সিট করার পরে ডিস্ট্রয় হয়ে যাবে। এই স্ট্যাটিক ভেরিয়েবল উইল not lose its value when the function exists and will still hold that value should the function be called again। অর্থাৎ স্ট্যাটিক যেহেতু কল একে করা হয়েছে তখন এই ফাংশনের ভিতর এর ভ্যালু তো চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করা হলে এই ফাংশনটাকে যখন আমরা বের হয়ে যাব, এই ফাংশন কাজ শেষ, কাজ বের হওয়ার পর তো হিসাবে মূলত এই ফাংশনটাকে আবার কল করলে আবার তার ভ্যালু প্রিন্ট হওয়ার কথা ছিল হচ্ছে 2 এর জায়গায় 1 প্রিন্ট হওয়ার কথা ছিল। যেহেতু আমরা স্ট্যাটিক হিসাবে করছি সেহেতু তার ভ্যালুটা আমরা লাস্টে যে ভ্যালুটা থাকবে ফাংশন থেকে বের হয়ে যাওয়ার সময় ঠিক ওই ভ্যালুটাই সে ধরে রাখবে, অর্থাৎ ভেরিয়েবলটা। তাহলে লাস্টে এই ফাংশন থেকে বেরোনোর সময় এই কাউন্টের ভ্যালু ছিল, যেহেতু এটা স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল, এর ভ্যালু ছিল হচ্ছে 1। সেহেতু পরের বার যখন আমরা এটা কল করব, পরের বার 1-এর সাথে, অর্থাৎ এই কাউন্টের মান হয়ে যাবে তখন 1 হয়ে গেলে 1-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 2, এবং পরবর্তীতে আবার যখন কিপট্র্যাক এই ফাংশনটাকে আবার, অর্থাৎ এই কিপট্র্যাক আবার কল করব তখন এর মান হয়ে যাবে হচ্ছে 3।
তাহলে স্ট্যাটিকের কারণে এটা হচ্ছে, না হলে প্রতিবার কিন্তু অন করে অন হতো, অন অন অন, তিনবার অন চলে আসতো। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফাংশনকে আমরা সাধারণত ডিফাইনের ভেতর রাখি। Constant function, as indicated by the name, this function will return the value of the constant. This is useful when we want to retrieve value of a constant but you do not know its name. It is stored in a variable or returned by a function. অর্থাৎ একটা ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করা যায় অথবা একটা ফাংশনের মাধ্যমে রিটার্ন করা যায়। যেমন এখানে একটা ডিফাইন, মিনিমাইজ, একটা ভেরিয়েবল নেম এবং এর ভ্যালু রাখা হয়েছে 50। এটাকে এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। যখন আমরা ইকো মিনিমাইজ করা হয়েছে তখন মিনিমাইজের মানটা দেখাবে। আবার যদি ইকো কনস্ট্যান্ট মিনিমাইজ দেই সামথিংস অ্যাজ দ্য প্রিভিয়াস লাইন, অর্থাৎ এখানে মিনিমাইজের যে ভ্যালু থেকে সেই মিনিমাইজের সেই ভ্যালুটাই এখানে প্রিন্ট হয়ে যাবে। Difference between constant and variables are, there is no need to write a dollar sign, অর্থাৎ কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের ডলার সাইন লেখার দরকার হয় না বিফোর এ কনস্ট্যান্ট, হোয়ার আর অ্যাজ দ্য ভেরিয়েবল অন হ্যাজ টু রাইট এ ডলার সাইন। কনস্ট্যান্ট ক্যান নট ডিফাইন্ড বাই সিম্পল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ইকুয়াল এই ধরনের কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর লাগে না, এক্ষেত্রে জাস্ট আমাদের ডিফাইন এই ফাংশনের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করি। they may only be defined using the define function, অর্থাৎ এই ডিফাইন ফাংশনের মাধ্যমে কনস্ট্যান্ট ভেরিয়েবলটাকে আমরা অ্যাসাইন করি। কনস্ট্যান্ট মে বি ডিফাইন্ড অ্যান্ড অ্যাক্সেসড এনিহোয়ার উইদাউট রিগার্ড টু ভেরিয়েবল স্কোপিং রুল, অর্থাৎ এটা ভেরিয়েবলের যে লোকাল গ্লোবাল এই ধরনের কোনো স্কোপ নাই, যে কোনো জায়গায় আমরা ওটাকে কল করতে পারবো, ব্যবহার করতে পারবো। once the constant have been set may not be redefined or undefined, অর্থাৎ একবার কনস্ট্যান্টে ভ্যালু যে ভ্যালু দিব সেই ভ্যালুটা আমরা কোথাও যদি চেঞ্জ না করে থাকি তাহলে ওই ভ্যালুটা নিয়ে আমরা সব জায়গায় কাজ করতে পারি, এই ভ্যালু চেঞ্জ হবে না। কোথাও আমরা কোনো একটা অপারেশন চালাবো, যোগ বিয়োগ যাই করি না কেন, কিন্তু আমরা ডিফাইন মিনিমাইজের ভ্যালু যেটা আমরা ডিফাইন করছি ঠিক ওই ভ্যালু থেকে যাবে। অপারেটর, অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যে পিএইচপির বিভিন্ন ধরনের আর যে ভেরিয়েবলের যে টাইপ সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা কত ধরনের ভেরিয়েবল, 8 ধরনের ভেরিয়েবল টাইপ নিয়ে আলোচনা করলাম, তার ভিতর কাদের কি ব্যবহার সেগুলো সম্পর্কে এবং কিছু কোডিং নিয়ে আলোচনা করলাম যে কিভাবে আমরা অ্যাসাইন করব, কোনটা কি সুবিধা এইগুলো। এখন হচ্ছে অপারেটর টাইপ। হোয়াট ইজ অপারেটর? Simple answer can be given using expression 4 plus 5 is equal to 9. Here 4 and 5 are called the operand and plus is called operator. মাঝখানে যে সাইনটা প্লাস সাইন এটাকে বলবো হচ্ছে অপারেটর, আর তার দুই পাশে দুইজনকে কি বলবো, 4 and 5 কে অপারেন্ড হবে। পিএইচপি ল্যাঙ্গুয়েজ সাপোর্টস ফলোইং টাইপস অফ অপারেটর। কি কি ধরনের অপারেটর সাপোর্ট করে? অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। আমরা যে জাভা স্ক্রিপ্টে যে ধরনের করছি, এর আগে তোমরা সি এর কাজ, সি পড়াশোনা করছো, সি প্লাস প্লাস পড়তেছো, এগুলো সব কিন্তু একই ধরনের। হ্যাঁ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই বেসিক সি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানতে পারলে, সি প্লাস প্লাসটা জানলে অন্য ল্যাঙ্গুয়েজ যাই দেখো না কেন মোটামুটি কোড দেখে বুঝে ফেলতে পারবো কার জন্য কি কাজ, কি কাজের জন্য কাকে ব্যবহার করছে। অ্যারিথমেটিক অপারেটর কি কি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, তারপর মডুলাস, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, তারপর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটরের কাজ কি? যা ভেরিয়েবলে ভ্যালু থাকবে সেটা এক বাড়ায় দিবে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে হচ্ছে বলা হয়েছে যে এ এর মান 10 এবং বি এর মান 20, এরকম হলে যদি আমরা অ্যাড করি তাহলে এ প্লাস বি করলে তার ভ্যালু হয়ে যাবে 10 আর 20, ফলাফল হবে 30। আবার যদি অর্থাৎ সাবট্রাকশন যদি করি তখন এ মাইনাস বি করলে -10 হয়ে যাবে, যেহেতু এর মান 10 বি এর মান 20 সে তো -10 ভ্যালু চলে আসবে। মাল্টিপ্লাই করলেও আমরা এইভাবে ভ্যালু আসবে। তারপরে হচ্ছে মডুলাস, ডিভিশন করলে তাদের হচ্ছে ভাগফল,
বি বাই এ যদি হয় তাহলে বি এর মান 20 এবং এর মান 10, তাহলে রেজাল্ট হবে হচ্ছে 2। আর ভাগশেষ অর্থাৎ মডুলাস, মডুলাস মানে ভাগশেষ, সেক্ষেত্রে 20কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, সেটা এই 0। ইনক্রিমেন্ট হচ্ছে এ প্লাস প্লাস, যেহেতু বলা হয়েছে এর মান 10 হলে এ প্লাস প্লাস এর মান হয়ে যাবে 11, এবং ডিক্রিমেন্ট এ মাইনাস মাইনাস ধরলে এর মান যদি 10 হয় তাহলে এ মাইনাস মাইনাস করলে ভ্যালু হয়ে যাবে 9। এখানে একটা এক্সারসাইজ দেওয়া, এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল একটা প্রোগ্রাম দেওয়া আছে। প্রোগ্রামে এটা বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করে যোগ, বিয়োগ, একটা ভেরিয়েবলে তার মান রাখা হয়েছে 42, এবং বি একটা ভেরিয়েবল তার মান রাখা হলো 20, সি একটা ভেরিয়েবল যেটা এ বি এর দুটো ভেরিয়েবলের যোগফল করে সিতে রাখা, এবং ইকোর মাধ্যমে আমরা কি করছি সেই সি ভেরিয়েবলের মানটা প্রিন্ট করছি। তারপর আবার সি একটা ভেরিয়েবল দুটোর বিয়োগফল রাখছি এবং এই সি ভেরিয়েবলকে আমরা ইকোর মাধ্যমে প্রিন্ট করছি। এইভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, মডুলাস সবগুলো দেখানো হয়েছে এবং সবগুলো রেজাল্ট এইভাবে আসছে। এরপর হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে কম্পেয়ার করবে যে ইকুয়াল কিনা, একটা ভ্যালু একটা থেকে গ্রেটার দ্যান কিনা, লেস দ্যান কিনা, বা নট ইকুয়াল কিনা, বা গ্রেটার অর ইকুয়াল টু কিনা, এই ধরনের চেক করার জন্য আমরা কম্পারিজন অপারেটর ব্যবহার করি। যেমন এখানে আছে there are following comparison operators supported by PHP languages assume variables a hold, ধরি a ভেরিয়েবলটা এটা রাখা আছে 10 এবং b ভেরিয়েবল হোল্ড 20। দেন এ ইকুয়াল অপারেটর যদি হয় তা চেক ইফ দ্য ভ্যালু অফ টু অপারেন্টস আর ইকুয়াল অর নট, দুটো অপারেন্টের ভ্যালু ইকুয়াল অথবা ইকুয়াল নয়, এইটাই যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা এই ইকুয়াল অপারেটরটা ব্যবহার করব। এ ইকুয়াল বি যদি করা হয় সেটা মান হবে নট ট্রু, অর্থাৎ ফলস মান হবে। তার কারণ কি, এর মান 10, বি এর মান 20, আর 10 20 তাহলে ইকুয়াল নয়, তাহলে এর মান হবে হচ্ছে এ ইকুয়াল বি করলে এটা ফলস হবে। আমরা একটা এক্সাম্পল, তারপরে হচ্ছে নট ইকুয়াল আমরা এভাবে লিখবো, তারপরে গ্রেটার দ্যান এইভাবে লিখবো, লেস দ্যান এ ইজ লেস দ্যান বি এইভাবে সাইন, তারপরে গ্রেটার ইকুয়াল টু এইভাবে লিখবো, লেস অর ইকুয়াল টু এইভাবে। এখন একটা আমরা এক্সাম্পল দেখি, যেটা HTML দিয়ে শুরু, একটা পুরো PHP কোড, যেখানে এ এর মান দেওয়া আছে 42 এবং বি এর মান রাখা আছে 42 20। তারপর ইফ এ ইকুয়াল টু এর ভেরিয়েবলের ভ্যালু ইকুয়াল টু বি ভেরিয়েবলের ভ্যালু যদি ট্রু হয় তাহলে হচ্ছে এটা প্রিন্ট করবে, আর না হলে এটা প্রিন্ট করবে। অর্থাৎ এ যেহেতু ইকুয়াল নয় সেহেতু প্রিন্ট করবে হচ্ছে টেস্ট অন এ ইজ নট ইকুয়াল টু বি, এই লেখাটা প্রিন্ট করবে। তারপর হচ্ছে যদি হয় এ ইজ গ্রেটার দ্যান বি হয়, এর মান 42, বি এর মান 20, তাহলে অবশ্যই এজ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এর মান ট্রু হবে। ট্রু হলে এই কমান্ডের কাজ করবে, এই লাইনটা এক্সিকিউট হবে। যেহেতু এটা 42 বড় 20-এর থেকে, সেহেতু এই লাইনটাই কাজ করবে। আর যদি এটা যদি বড় না হতো তাহলে এলস কমান্ডের কাজ করতো। এরকম লেস দ্যান, নট ইকুয়াল টু, তারপর হচ্ছে গ্রেটার আর ইকুয়াল টু, তারপরে লেস আর ইকুয়াল টু, এই ধরনের সব কন্ডিশন দিয়ে আমরা কাজ করতে পারি। এই যে এখানে আউটপুট গুলা, তোমাদের কি এগুলো রান করে দেখানোর দরকার আছে? না স্যার। তোমরা কি ইসের লোকাল সার্ভারটা সেটআপ দিতে পারছো? হ্যাঁ স্যার, আচ্ছা, গুড। আমি পারছি স্যার। তাহলে ওটা সেটআপ দিয়ে এই কোডগুলোকে তোমরা কপি করে এক্সিকিউট করে দেখবা যে আসলে এক্সিকিউট হয় কিনা। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্ড, অর, তারপর হচ্ছে লজিক্যাল অ্যান্ড, তারপর হচ্ছে লজিক্যাল অর, নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর সাইন। যখন আমরা এ অ্যান্ড বি লিখে দিব, দুটোই যদি কোনোটা জিরো না থাকে তাহলে ট্রু আসবে। আর যদি এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, একটা এর মান 10 এবং বির মান 20, এ অ্যান্ড বি যেহেতু দুটোই নন জিরো সেহেতু ট্রু হবে। এটাও এ আর বি যে কোনো একটা নন জিরো হলেই সেটা ট্রু। এ অ্যান্ড বি ট্রু, এ আর বি এর মানও ট্রু হবে। নট এ অ্যান্ড বি, যেহেতু এ অ্যান্ড বি এর মান আছে ট্রু হয়েছে, নট করলে তার মান হয়ে যাবে উল্টাটা ফলস হয়ে যাবে। আমরা এটা টেক্সট এক্সাম্পল দেওয়া আছে, এখানে এ এর ভ্যালু হচ্ছে 42 এবং বি এর ভ্যালু 0। এ অ্যান্ড যখনই করা হবে, অর্থাৎ 42 জিরোর সাথে
42 অ্যান্ড করলে তখন এর মান হয়ে যাবে ফলস, অর্থাৎ তখন লেখা দেখাবে আইদার এ অর বি ইজ ফলস। এরকম আইদার এ অর বি ইজ ফলস লেখাটা চলে আসছে। তারপরে এই লাইনে আসবে না, এই লাইনে এইটা এইটা এই লাইনে আসবে, এই লাইনে কাজ করবে না, তার কারণ এখানে কিন্তু ফলস হয়ে গেলেই তখন এই ইফের ভিতরে আর ঢুকবে না। তারপর আবার এ ভেরিয়েবল অ্যান্ড বি ভেরিয়েবল, এটার মাধ্যমেও সেই একই কাজ হবে। তারপর সে এ অর অর করলে যে কোনো একটা ট্রু হলেই, অর্থাৎ যে কোনো একটা, যেহেতু 42 আছে নন জিরো আছে, সেহেতু এই স্টেটমেন্টে কাজ করবে। তাহলে আছে টেস্ট কেস 3, টেস্ট কেস 3-তে আইদার এ অর বি ইজ ট্রু, এখানে টেস্ট কেস 3 আইদার এ অর বি ইজ ট্রু, ঠিক আছে। তারপরে আসি আমরা এ অর বি ও সেই একই ধরনের, a equal to 10, b equal to 20 রাখা, if a equal to test 5, a is true, যেহেতু a নন জিরো সেহেতু এখানে চলে আসবে a is true, b is true, not a, তখন এইটা এক্সিকিউট হবে, যেহেতু নট এ যদি যেহেতু নন জিরো একটা ভ্যালু আছে, নন জিরো ভ্যালু বলতে আমাদের এর মান 10 নন জিরো, সেহেতু এটাকে নট করলে তখন এই লাইনটা এক্সিকিউট হবে, ফলস হয়ে যাবে। বি এর ক্ষেত্রে নট করলে তখন পরের লাইনটা এক্সিকিউট হবে, এই যে বি ইজ ফলস, এ ইজ ফলস, অর্থাৎ এই পরের লাইনটা যে বি ইজ ফলস, এ ইজ ফলস, এইগুলো এক্সিকিউট হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল সাইন, ইকুয়াল সাইনের ক্ষেত্রে এবং প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, অর্থাৎ সাবট্রাকশন হবে। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর ডিভিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর মডুলাস অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, এইগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতর। তাহলে সি এর মান সি ইকুয়াল টু এ প্লাস বি উইল অ্যাসাইন দ্য ভ্যালু অফ এ প্লাস বি ইন্টু সি, অর্থাৎ এই স্টেটমেন্টের কাজ হচ্ছে এ বি এর দুটো যোগফল সিতে রাখবে। তারপর হচ্ছে প্লাস অর্থাৎ অ্যাড অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, এর কাজ কি, সি প্লাস এ যখনই লেখা হবে তখন এ এর মানটা কি হবে, সিতে যোগ করবে, যোগ করে সিতে এবার রাখবে, ইকুইভ্যালেন্ট টু সি প্লাস এ, অর্থাৎ এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সি এর মান হবে, সি আর এ দুটোর মান যোগফল করে যেটা হবে সেটা সিতে রাখবে। মাইনাস করলে কি হবে, এই এ কে বিয়োগ করবে কোথা থেকে, সি থেকে বিয়োগ করে আবার যে ফলাফলটা হবে সেটা আবার সিতে রাখবে, অর্থাৎ এটা সি ইকুয়াল টু সি মাইনাস এ, অর্থাৎ সি থেকে এ বিয়োগ করবে, বিয়োগ করে যে ফলাফল হবে সেটা আবার সিতে রাখবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একই, এর মানটা গুণ করবে সি এর সাথে, গুণ করে ওইটা আবার সিতে স্টোর করবে। ডিভিশনও একই, ডিভিশনটা হচ্ছে সি কে এ দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যে ফলাফলটা হবে সেই ফলাফলটা আবার সিতে রাখবে, অর্থাৎ এরকম। আর মডুলাস হচ্ছে সি কে এ দিয়ে ভাগ করার পর ভাগশেষ যা হবে সেই ভাগশেষের ফলটা সিতে রাখবে। এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, যেমন এর মান 42, বি এর মান 20, এ বি এর যোগফল করে সিতে রাখবে। আবার এর মান যদি আমাদের কত হচ্ছে 42, এর মান 42 সিতে রাখবে এবং সি এর মানের সাথে যোগ করবে, সি এর মানের সাথে যোগ করবে, মানে সিতে আগে কত ছিল, সিতে আগে ছিল হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ 42 যোগ 20 মান হবে হচ্ছে 62, 62-র সাথে কত যোগ করবে, এ যোগ করবে, 42 যোগ করবে, অর্থাৎ 104, অর্থাৎ সিতে থাকবে তখন 104, যখন হচ্ছে এই লাইনটার মাধ্যমে আমরা সি এর ভ্যালু প্রিন্ট করব তখন 104 দেখাবে, 104 কিভাবে হলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরের স্টেটমেন্টগুলো চলে যাই। কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যে কন্ডিশন ট্রু অথবা ফলস চেক করবে, এই ক্ষেত্রে এই অপারেটরকে হট চিহ্ন আর কোলন, হট চিহ্ন কোথায় রাখবো আর কোলন কোথায় রাখবো সেই জিনিসটা দেখো। যেখানে এটা একটা কন্ডিশনাল অপারেটর, এখানে দেখো
রেজাল্টে রাখবে এ একটা ভ্যালু, এ ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, বি ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এই রেজাল্ট ভেরিয়েবলে রাখবে কি রাখবে, এ ইজ গ্রেটার দ্যান বি। যদি এটা যদি ট্রু হয় তাহলে আমাদের প্রথম অংশ, আর যদি ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই কোলনের পরের অংশ কোথায় অ্যাসাইন করবে, এই রেজাল্টে অ্যাসাইন করবে। অর্থাৎ এইখানে এই ক্ষেত্রে কি আসতে পারে রেজাল্ট, তাহলে হিসাব করে বলো তো কত আসতে পারে। কত রেজাল্টের ভ্যালু কত হবে বলো তো কেউ একজন। আরেকবার করেন বলো question। রেজাল্টের ভ্যালুটা কত হবে এই কন্ডিশনাল যে এক্সপ্রেশন আমরা সেট করলাম এই এক্সপ্রেশন অনুযায়ী, এবং এই যে ভ্যালু দেওয়া আছে এই অনুযায়ী আমরা চেক করলে রেজাল্টের ভ্যালু কত অ্যাসাইন হতে হবে। 20। হ্যাঁ, এটা ভ্যালু অ্যাসাইন হবে 20। তার কারণ হচ্ছে এ ইজ গ্রেটার দ্যান বি যখন করা হবে এর ভ্যালু কি হবে, ফলস হয়ে যাবে। যেহেতু এর মান কি বড় না, এর মান কি 20 থেকে বড়, অর্থাৎ 10 তো 20 থেকে বড় নয়, তাহলে এটা মানে যে ফলস। ফলস হলে এই কোলনের পরের টুকু এক্সিকিউট হবে, অর্থাৎ পরের যে মানটা হবে সেই মানটা নিবে। আর যদি এটা যদি এই অংশটা যদি ট্রু হতো, যদি এ যদি বি এর থেকে যদি বড় হতো তাহলে এই অংশটুকু অ্যাসাইন হতো এই রেজাল্টে। তারপরেরটা দেখো, তারপরেরটা আমরা যদি এইটা ধরি, এইটার ক্ষেত্রে কিন্তু এ অ্যাসাইন হবে, যেহেতু এ ইজ লেস দ্যান বি, এটা ট্রু। ট্রু হলে তখন এই এ অ্যাসাইন হবে। অর্থাৎ এখানে আউটপুট দেখো, এই যে এটার মান 20 এবং পরেরটার মান 10। তারপরে প্রিসিডেন্স এগুলো দরকার নেই। তাহলে ডিসিশন মেকিং আমি পরের দিন আলোচনা করব। আজকে তোমরা মোটামুটি এইগুলো অপারেটর এবং ভেরিয়েবল টাইপ এইগুলো নিয়ে এবং এই রিলেটেড যতগুলো এক্সারসাইজ দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে, এইগুলো একটু তোমরা রান করবা, এক্সিকিউট করবা, এগুলো বোঝার চেষ্টা করবা। আজকে এই পর্যন্ত, হ্যাঁ।